রাতের বেলা ভূতের গলি দিয়ে আসছিলাম, হঠাৎ পিছন থেকে আমার ঘাড়ে হাত দিয়ে একজন লোক বলল, ওই বাটপার খাড়া। আমি পিছন ফিরে দেখি বীভৎস চেহারার একজন লোক বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভীতু মানুষ, কাঁপা কাঁপা গলায় বললাম, ভাই কিছু বলবেন? শালা তুই নেশা করস। আমি বললাম, আমার চেহারা দেখে কি তাই মনে হয়? বীভৎস চেহারা আরও বীভৎস করে এবং প্রচণ্ড রেগে গিয়ে লোকটি বলল, মিছা কথা কবি না, তুই টেলিভিশনে কস নাই, গাঞ্জা খেয়ে কুল পাই না? জি বলছি, নাটকে। তাহলে মিছা কথা কইলি কেন? খাস না? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম নাটক আর বাস্তব এক জিনিস না। লোকটি আরও ক্ষেপে গিয়ে বলল, শালা আমার লগে বাইসলামি? জানোস আমি কে? আমি কেন ভূতের গলি থাকি? যা, তোর চেহারাও আমার মতন কইরা দিলাম। বলেই লোকটি উধাও হয়ে গেল। তারপর আমার অবস্থা। এমন অবস্থা তাই বলে? মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এরকম প্রচুর মানুষ কিন্তু আছেন যারা আপনার চরিত্রটা দেখেই আপনাকে চেনেন, হয়তো বা আপনার আসল নাম সম্পর্কেও জানেন না, কিন্তু আপনার চরিত্র, অসংখ্য চরিত্র সম্পর্কে আপনাকে চেনেন। তাদেরকে আসলে পরিচিত করে দিতে চাই। দর্শক, ঈদের মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দে আপনাদের সাথে আছে আমি সুলতানা স্বর্ণা, এবং আমার সাথে আড্ডা দিচ্ছেন এবং আড্ডা দিতে আজ উপস্থিত রয়েছেন ফারুক আহমেদ। আমরা শুনছিলাম কিন্তু তারই কবিতা, এবং কবিতা না, এটা একটা লেখা আর কি। অবশ্যই, এবং সেই লেখার মাধ্যমে যদি বলি, যে চরিত্রের কথা আপনি বলছেন, এরকম কি প্রায় হয় যে অন্য মানুষ এসে আপনাকে একটি চরিত্র নিয়ে জিজ্ঞাসা করে, কিংবা আপনার একটা লাইনের যে খুব প্রচলনগুলো রয়েছে আপনার কাছে এসে শুনতে চায়? আমার তো প্রচুর লাইন, ছোট ছোট ক্লিপে মনে হয় আমার মানে অনেক অনেক অনেক। বিশেষ করে হুমায়ুন আহমেদের নাটকে উড়ে যাব, পক্ষী বৃক্ষ মানব, তারপরে 24 ক্যারেট ম্যান, তারা তিনজন, এগুলি সব ক্লিপ আমার ম্যাক্সিমাম। তো এগুলি প্রতিনিয়তই রাস্তায় যখন বের হই বা কোথাও যাই, কোথাও বেরোতে যাই, সবসময় তারাও বলে, আবার আমাকেও বলতে বলে। তা আমি সবসময় বলি, আমাকে বলতে বললে আমি বলি, আমাকে যে যা বলে আমি সেটা করি, কারণ আমি অভিনেতা। হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার অসংখ্য কাজ, এবং তার সাথে আপনার যে হৃদ্যতা, আপনার তার সাথে যে সম্পর্ক ছিল, তিনি একটি বইও আপনাকে নিয়ে উৎসর্গ করেছেন। সব মিলিয়ে স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে জানতে চাই। হ্যাঁ, যে বইটা আমাকে উৎসর্গ, লিলুয়া বাতাস, এই বইটি। তার সাথে হচ্ছে কি, তিনি ছিলেন ম্যাজিক ম্যান আমার কাছে মনে হতো। অনেক অনেক কিছু বলে, আমি বলি ম্যাজিক জানতেন মনে হয়। উনি বাস্তবে ম্যাজিক জানতেন, প্রচণ্ড ভালো ম্যাজিক উনি করতেন, এবং বিভিন্ন চরিত্রেও কিন্তু আমরা দেখেছি সেই ম্যাজিকের। হ্যাঁ, উনি পয়সা দিয়ে হাত ছাপায়, মানে কঠিন যে ম্যাজিকগুলো, যেগুলো প্র্যাকটিসের ম্যাজিক। উনি বলতেন যে যে উপরে শূন্যে মানুষ উঠানো, এইটা করা, এগুলি সহজ, গলা কাটা, এগুলো হলো মেশিনের কারসাজি। কিন্তু তোমার হাতে, তুমি আমার সামনে বসে আছো, আমি তোমার পয়সা উধাও করলাম, এটা খুবই টেকনিক্যাল জিনিস, কষ্টের জিনিস। তো ওনার সাথে, এই ম্যাজিক ম্যানের সাথে আমার প্রায় পরিচয় হয়েছে আমার সেই 72 সালের শেষের দিকে, 1972 সালে, স্বাধীনতা পরবর্তী সময়ে। কিন্তু ওনার সাথে আমার কাজ হয়েছে 91 সালে, 1991 সালে বিটিভির থেকে শুরু করে। এবং তখন থেকে ম্যাজিক দেখতে 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 ওনার সাথে থাকতে থাকতে আমি বড় হয়েছি। মানে প্রতিটি সময় ওনার সাথে এক ধরনের আনন্দ এবং মজা এবং মানে ভালো লাগা কাজ করতো। আমার না শুধু, যে ওনার সামনে বসলে উনি যে 4 ঘন্টা গল্প করতেন, 4 ঘন্টায় বসে থাকতো সবাই, এরকম মানে একজন মানুষ ছিলেন। এবং সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি প্রচুর মানুষের সাথে জীবনে আমার মেশার অভিজ্ঞতা হয়েছে, এবং বড় বড় মানুষের সাথে আমার সৌভাগ্য হয়েছে মেশার। হুমায়ুন ভাই একটু এক্সেপশনাল। কাজ নিয়ে আসলে জানতে চাই, কতটা স্বাচ্ছন্দ্যবোধ, সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ কি হুমায়ুন আহমেদ স্যারের সাথে যে কাজগুলো করেছেন সেগুলোতে বোধ করেন না? এখন কিন্তু আপনি নিজেও একজন ডিরেক্টর। আমি আসলে প্রথমে
বলবো যে যখন গেলাম প্রথম যখন নাটক শুরু করলাম তখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, ভয় পেতাম। আর হুমায়ুন ভাই হচ্ছে আমার বন্ধুর বড় ভাই, আহসান হাবিব উন্মাদের যে সম্পাদক। জি। কিন্তু এই কিছুদিন পরে আমার মানে এই ভয়টা কেটে যাওয়ার পরে আমি তার সাথে অভিনয় করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ তো অবশ্যই করতাম। তারপরে পরবর্তীতে অনেক নাটক করেছি, আমি প্রচুর নাটক করেছি। আমি 30 দিনে 32 দিনে অভিনয় করেছি এরকম, কারণ 2 শিফট হলে 32 দিন হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এখনো ভালো নাটক হচ্ছে, এখনো অনেক অনেক ডিরেক্টর আছেন যাদের কাজ করতে আমার খুবই পছন্দ। ওই বন্যলতা এক্সপ্রেসে কাজ করলাম, ওখানের ডিরেক্টর তানিম বোধহয়, তানিম। হ্যাঁ, অসম্ভব ভালো লাগলো কাজ করে। কথা প্রসঙ্গে বনলতা এক্সপ্রেসের কথা চলে এসেছিল, সেটিও কিন্তু হুমায়ুন আহমেদের একটি গল্পের প্রেক্ষাপটে আসলে তৈরি করা। হুমায়ুন আহমেদের যে ম্যাজিক, সেই ম্যাজিকের কাজ এবং তার কাজ নিয়ে এত বছর পর আরেকজন তার চিন্তা ভাবনায় তার মতন করে আবার সেটা রিক্রিয়েট করার ভিন্নভাবে করার চেষ্টা করেছেন। কেমন অনুভব করেছেন সেখানে কাজ? খুব ভালো। এটা আমি আর ডাক্তারে যাচ্ছিলাম মানে অতিথি অভিনেতা। আচ্ছা আসলে ওরকম না, আমার 2টা দৃশ্য ছিল আমার আর ডাক্তারে যে একসাথেই, একদম নাটকের ফিল্মের শেষ দিকে, চলচ্চিত্রে শেষ দিকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডিরেক্টর মানে খুব ভালো ডিরেকশন দিয়েছে, তা খুবই ভালো। এবং সব মানে অনেক বড় বড় আমাদের চেয়েও বড় বড় অভিনেতা যারা ছিল এখানে, যাদের ব্যাপক পরিচিতি সিনেমায়। আমি তো সিনেমা খুব কম করা হয়েছে, আমার নিজের জায়গা থেকেও কম করেছি, কেন আমি যখন সিনেমায় খুব সুযোগ পেতাম তখন আমার স্ত্রী করতে দিত না। কেন? কারণ তখন খাচ্চর নাটক ছিল, সিনেমা ছিল সেই সময়টায়, তো এই জন্য করতাম না। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পরবর্তীতে আমাকে অনেকে ডাকে না, আর যেহেতু আমি একটু হাসির নাটক করি, এখন তো বেশিরভাগই একটু সিরিয়াস, একটু মারামারি, একটু থ্রিলার মুভি, এগুলিতে অনেকের ধারণা যে আমি তো এগুলি পারবো না। আর এখন বয়স হয়েছে, হয়তো বা একটা বড় কি বলে মাস্তান, এটা আমাকে এখন মানাবে না হয়তো, সেই কারণে, অথবা আমি সিরিয়াস পারবো না এটাও ধারণা করে। কিন্তু খুব সৌভাগ্য যে কিছুদিন আমি ওই কি বলে গিয়াসউদ্দিন সেলিমের সাথে হলো, ও আমাকে একটা চমৎকার ক্যারেক্টারে সাজেস্ট করেছে, আমি ওকে ধন্যবাদ জানাই যে একদমই সিরিয়াস একটা ক্যারেক্টার। কারণ ও আমাকে চেনে 90-র দশক থেকে, লম্বা সময়। এবং ওর সাথে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম, ও ছিল তখন ওয়ার্কশপে, মোটামুটি মেইন কাস্টিং এর ভিতরে আমি। অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো সেই সিনেমার জন্য। তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে চাই। হ্যাঁ অবশ্যই। ঈদ এখন আনন্দে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দে ফিরে এলাম বিরতির পর, এবং আমরা আড্ডা দিচ্ছিলাম ফারুক আহমেদের সাথে। ঈদের আড্ডার কথা যখন বলা হয় বা ঈদের কথা যখন বলা হয়, একটা সময় অনেক ব্যস্ত সময় পার করেছেন অবশ্যই। হুমায়ুন আহমেদ স্যারের প্রচুর কাজ থাকতো, এবং তার পাশাপাশিও আপনি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন, বিভিন্ন নাটকের কথা বলছিলেন। সিনেমার থেকে নাটককে কিন্তু আপনাকে আমরা বেশি দেখেছি। সেক্ষেত্রে আসলে ঈদের আমেজটা নিয়ে জানতে চাই, তখনকার ঈদের কাজ এবং এখনের ঈদের কাজ। তখন তো আমাদের একমাত্র হুমায়ুন আহমেদের নাটক দেখার জন্য মানুষ বসে থাকতো। সন্ধ্যার পরে ঈদের দিন দাওয়াত খেতে গিয়েও সবাই ওই সময়টা গ্যাপটা বের করতে হুমায়ুন আহমেদের নাটক দেখব, এবং 3-4টা চ্যানেল একসাথে নাটক চলতো আমাদের, কোনটা রেখে কোনটা দেখবে, আমরা নিজেরাও দেখতাম। তো হুমায়ুন ভাইয়ের কারিশমার সাথে আসলে কারো তুলনা হয় না। বিশেষ করে আমি যে লাইনের অ্যাক্টিং করি, আমি মঞ্চে যদিও সিরিয়াস ক্যারেক্টার প্রচুর করেছি, ফিলোসফিক্যাল ক্যারেক্টার করেছি, কিন্তু টেলিভিশনে ম্যাক্সিমাম একটু হাসির নাটকই করা হয়েছে আর কি। কারণ হুমায়ুন ভাই বলতেন যে তোমাকে এবার সিরিয়াস ক্যারেক্টার দেবো, একটা সিরিয়াস দেখে কেমন করো,
যখন লিখতো তখন কয় এই এই লিখলে দেখে যে সেটা হাসি। কিন্তু সেই হাস্যরসে ওয়ান লাইনারে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও, যে একটা সেন্টেন্স হয়তো আপনি বলেছেন, কিন্তু সেটা চিন্তা করলে কথার ডেপথ অনেক। হ্যাঁ, না অবশ্যই। আর ওইটাই তো লেখকের কৃতিত্ব এবং কারিশমা, যে সেটা আপনারও কারিশমা, আপনি ফুটিয়ে তুলতেন। আমি বেশি মনে করি না, কারণ এটা উনি এমনভাবে ডায়লগ লিখতেন, জি। শব্দচয়ন যার ছিল, হ্যাঁ, যে ওইটাই মানে বেশি মানে মানুষের ভালো লাগতো। গ্রহণযোগ্য। ওইটা সুন্দর মতো করে বলতে পারলে আসলে যে কেউ, আমি খুব নিজেকে নিয়ে অনেক বেশি মনে করি না যে আমি অনেক ভালো অভিনেতা ছিলাম, কিন্তু আসলে এটা বলার ওই জ্ঞানটা থাকলেই একজন তবে এটা সৌভাগ্য যে উনি নিশ্চয়ই আমাকে অনেক পছন্দ করেছেন ব্যক্তিগতভাবে, তা না হলে আমি এত নাটক ওনার করতে পারতাম না। অনেকেই গেছে আবার চলে আসছে, জি। কিন্তু আমাকে উনি ছাড়েননি। জি। এটা আমার কাছে মনে হচ্ছে না তার মানে উনি আমাকে ভালোবাসতেন। অবশ্যই। হুমায়ুন আহমেদের সাথে আর আমিও নিজেকে মনে করি যে আমি যদি ওই রকম সুযোগ পেতাম, একটা চার্লি চ্যাপলিন যেমন অভিনয় করে যেত, তারপরে একটা স্যাড জায়গা, আমি ওই পর্যায়ে যাওয়ার মতন ক্ষমতা রাখি, আমার এটা আত্মবিশ্বাস। ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, হুমায়ুন আহমেদ ব্যতীত অনেক নক্ষত্রের সাথে আপনি কাজ করেছেন, ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনেও এখন কাজ করছেন, সবটা মিলিয়ে আসলে জানতে চাই অভিজ্ঞতা, কখনো কি ভেবেছিলেন যে আমি অভিনেতা হব, আমি পরিচালক হব, এই ধরনের একটি সেই পদ্মার পাড়ে বসে কি কখনো মনে হয়েছিল ছোটবেলা থেকে? আমার ভাবনাটা ছিল ছোটবেলা থেকে যে আমি সাধারণ মানুষ হব না, মানে সাধারণ বলতে যে আমাকে যেন সবাই চেনে, আমাকে যে এটা আমার ছিল ছোটবেলা, যেন না যায়, হ্যাঁ সেটা আমার এটা ছিল। কিন্তু কোন লাইনে আমি আগাবো যে আমি অভিনেতা হব, এটা যদি আমি বলি এখন তাহলে মিথ্যা বলা হবে। আমি ওইভাবে চিন্তা করি, কিন্তু অভিনয়টা আমার খুব পছন্দ ছিল। আমরা যখন গ্রামে যেতাম, মানিকগঞ্জ অঞ্চলে তো প্রচুর যাত্রা হয় শীতকালে, এবং তখন শীতকালে রমজান মাস থাকতো, আব্বা 1 মাসের ছুটি পেতেন, আমরাও স্কুল ছুটি পরীক্ষা দিয়ে আমরা গ্রামে চলে যেতাম। দাদা ছিলেন 68-এর দিকে, দাদি মারা গেলেন, আচ্ছা। আর দাদা ছিলেন 70 পর্যন্ত। তো তারপরে ওই গ্রামে যাওয়া হতো শীতকালে। আমার বড় ভাই, আমার চাচাতো ভাইরা পাশাপাশি আমাদের গ্রাম ছিল, তো ওদের সাথে আমি যাত্রা দেখতে যেতাম। তারপরে তখন ঢাকা শহরেও মোড়ে মোড়ে আবৃত্তি হতো, পয়লা বৈশাখের আবৃত্তি, ডেড এন্ড রোডে ওখানে আমি আবৃত্তি করতাম, পয়লা বৈশাখের আবৃত্তি। তারপরে এই স্কুলে যখন মোহাম্মদপুর স্কুলে পড়তাম আমি বেশি, আমি ওখানে স্কুলের যে বাৎসরিক নাটক হতো ওখানে আমি অভিনয় করেছি 70 সালে, তার 69 সালে 2বার উঠেছি মঞ্চে। তাই এটা ইচ্ছা ছিল। আমি আবার ফুটবল ভালো খেলতাম, আবার মনে হতো যে আমি তাহলে ফুটবলার হই, কিন্তু আমার আবার রুগ্নতার কারণে মানে আমি খুব জোরে দৌড়াতে পারতাম, মানে আমার সাথে দৌড়ে কেউ পারতো না স্কুলের, আমার এত জোরে দৌড়াতাম। কিন্তু আমার মনে হতো যে ফুটবল খেলা একটু ড্যাশিং পুশিংয়ের ব্যাপার আছে। ছোটবেলায় মনে হতো যে অনেক স্বাস্থ্য লাগে, শরীর একটু লাগে। তবে অভিনয়ের রেসে কিন্তু আপনি সেরা, তারপরে এই জন্য ওইটাও করলাম না। ইউনিভার্সিটিতে গিয়ে আমরা আবার খুব খেলাধুলা করতাম, স্কুলের ভিতরে থাকতাম তো, কোয়ার্টার ছিল, তারপরে মাঠ ছিল। তো আমরা যে ড্রিল শিক্ষক ছিলেন, যে শারীরিক শিক্ষক যিনি ছিলেন, স্যারের থেকে আমি চাবি রেখে দিতাম। যদি আমরা ঢাকায় থাকতাম, হয়তো 10 দিনের বন্ধ, গ্রামে যাইনি, তখন স্যার আমাকে দিয়ে যান, যেহেতু আমার বাবা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, দিয়ে যেত, তুমি খেলো। যারা 2-4 জন হোস্টেলে থাকতো। খেলোয়াড় থেকে এই অভিনেতা হওয়ার গল্পটা আমরা শুনবো, তবে তার আগে আরেকটি বিরতি নিতে চাই। কত বিরতি নিতে হয়? দর্শক নিচে ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে ফিরে এলাম বিরতির পর। আমরা আড্ডা দিচ্ছিলাম ফারুক আহমেদের সাথে এবং অভিনেতা হওয়ার গল্পটা আসলে শুনতে চাচ্ছিলাম। অভিনেতা হওয়ার পরিকল্পনা ছোটবেলা থেকেই বলছিলেন যে আসলে পরিচিত হতে চান সবার সামনে এবং হারিয়ে যেতে চান না। সেই ক্ষেত্রে যদি বলি, নক্ষত্র হতে তো পেরেছিনি বাংলাদেশের অভিনয় জগতে? আসলে ওইভাবে আমি তো একটা পালা পাথর নাই যে আমি মাপবো যে নক্ষত্র কিনা, না কত কেজি ওজন হয়েছে আমার অভিনয়ের, এরকম সম্ভব না। আমাকে মানুষ খুব পছন্দ করে, এটা আমি মনে করি।
আমাকে মানুষ খুব ভালোবাসে, এটা আমি মনে করি। আরেকটা আপনাকে একটা কথা বলি, আসলে আমি যা বিশ্বাস করি সেটা বলি। জি, আমি একটু আগে চার্লি চ্যাপলিনের কথা বলেছি যে আমি হয়তো, এটা তো অনেকে বলবে না, কিন্তু আমার কাছে মনে হয় এটা সত্যি মিথ্যা তো পরের ঘটনা, কিন্তু আমাকে মানুষ ভালোবাসে আমার কাছে আমি ধারণা। কিন্তু সব মানুষ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সব মানুষ ভালোবাসে, পৃথিবীতে নেই। আর আমি তো একটা বাংলাদেশের ছোট্ট অভিনেতা, তা আমাকে, তবে সাধারণত আমি বলি আমি আমজনতার দর্শক বা অভিনেতা, আমি আমজনতার অভিনেতা। তবে অভিনয়ের কথা যদি বলি, আপনি যেহেতু সকল মাধ্যমে অভিনয় করেছেন, কোথায় স্বাচ্ছন্দ্য বেশি বোধ করেন? মঞ্চ, film? আমি সব জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি, সবই তো অভিনয়, ডাকাতি নাই একটাও। তো আমার যেটা হয় যে ওই টেলিভিশনও ভালো লাগে, আর থিয়েটারটা তো অনেক ছোটোবেলা থেকে শুরু করেছি। এখন থিয়েটারের বয়স আমার 42 বছর। আমি 10 বছর মঞ্চে অভিনয় করার পরে টেলিভিশনে গিয়েছি। আমি 83-তে ঢাকা থিয়েটারে ঢুকি, তার আগে জাহাঙ্গীরনগরে থিয়েটার করি। আর নাটকে আসার গল্পটা ছোট্ট করে বলি যে ফরিদি ভাই ছিলেন তো একসময় নাট্য সম্পাদক। তখন উনি একটা নোটিশ টাঙালেন যে যারা অভিনয় করতে চাও তারা ইন্টারভিউ দিতে পারো। প্রায় 200-250 ইন্টারভিউ দিল, আমিও দিলাম। মানে আমার তখন, মানে আমি যে অভিনেতা হবো তাও না, তখন ওই যে বাস্কেটবল খেলতাম শখ থেকে। শখ থেকে। কিন্তু ওই মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমি, আর অভিনয়টা দেখতে খুব ভালো লাগতো। যে যাত্রা দেখতে যেতাম গ্রামে, তারপরে শহরে ওই পাড়ায় নাটক হতো, যে জোর করে বড় ভাইকে নিয়ে যেতাম। ছোটোবেলা থেকে অভিনয় দেখতে ইচ্ছা করতো, হইতে ইচ্ছা করতো কিনা জানি না, হয়তো বা করতো, নাহলে আমি সেই 70 সালে কেন অভিনয় কেন করলাম। হ্যাঁ, টান ছিল বিরাট। তো ইউনিভার্সিটি গিয়ে এই সুযোগটা হলো। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতাটা নিয়েও জানতে চাই। অভিনয় আপনার করাটা নিয়ে অনেক শুনেছি, হ্যাঁ। নির্দেশনা নিয়ে শুনতে চাই। আচ্ছা, আমার দল প্রধান বাচ্চু ভাই আমাকে বললেন যে তুই একটা ডিরেকশন, আরো 2-3 বছর আগে বলেছিলেন। জি। তা আমি আসলে সাহস করছিলাম না, যদি আমি ডিরেকশন দিয়েছি, জি। নির্দেশনা, ঢাকা থিয়েটারের মতো একটা দল, যেখানে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, যেখানে শিমুল ইসলাম, যেখানে সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাসুল ইসলাম আসাদ, হুমায়ুন ফরিদি, শমিকা স্যার, সব লিটুয়ানা, মাহমেদ রুবেল, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, নাসরিন নাহার, তারপরে সাবিরি আলম, আহমেদ রুবেল, সব আমাদের এক দলে। এই দলে আমি ডিরেকশন দিব, যদি সবাই এখন নেই তো, কারণ সময়েরও ব্যাপার থাকে, কারণ ডিরেকশন দিলে তো এখানে কোনো অর্থও নাই, কিছুই না, বরং নিজের পয়সা দিয়ে যাওয়া লাগে, ওখানে সময় দিতে হয়। আমি 3 মাসের মতন, একবারে না, ওই বন্ধ ছিল মাঝে আন্দোলনের সময়, তারপরে আবার প্রায় 3 মাস আমি কাজই করতে পারিনি টেলিভিশনে, মানে আমি যেখানে আমার অর্থের যোগান। তারপরে আমি করেছি যে কতটা আনন্দ, শখ, আনন্দ লাগে যে নির্দেশনা দেওয়া। নাটকটার নাম হচ্ছে রংমহল, ওটার রচনা ডক্টর রুবায়াত আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিক্সের শিক্ষক, আর আমি নির্দেশনা দিয়েছি। এবং নাটকটা 2টা শো হয়েছে, জি, এবং অবশ্যই। চমৎকার হয়েছে, দর্শকের কাছে আমি খুবই প্রশংসিত হয়েছে। সেটা তো অবশ্যই। আপনার সবার ভালোবাসা, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন এই দীর্ঘ পথ চলায়। জি। পরিবারের কথা এই পর্যায়ে আসলে জানতে চাই, ঈদে পরিবারের সাথে কি করেন, কিভাবে পরিবারকে সময় দেন এত ব্যস্ততার ভেতরে? পরিবারের সাথে কথা বলি। ঈদের দিন ওই তো নামাজের পর আসি, সেমাই খাই, মাংস খাই, খিচুড়ি খাই। আমার খিচুড়ি খুব, কালিজিরার খিচুড়ি, কালিজিরা ভর্তা, খিচুড়ি। তারপরে আমার স্ত্রী আবার রান্না করে খুব ভালো, সবার স্ত্রী বোধহয় রান্না ভালো করে, সেক্ষেত্রে আমার স্ত্রীও রান্না ভালো করে, এবং এই খাওয়া দাওয়া করি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, সেটি নিয়ে আপনাকে অসংখ্য শুভকামনা এবং আসছে দিনের জন্য শুভকামনা জানিয়ে আসলে শেষ করতে চাচ্ছি। ঈদ মোবারক। প্রথম আপনাকে ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্যে। তারপরে আমি এখনকে ধন্যবাদ দিচ্ছি, আমি আজকে প্রথম আসলাম এই চ্যানেলে, এবং আমি মুগ্ধ এই চ্যানেলে এসে। সত্যি যারা দর্শক আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সকলকে ধন্যবাদ, সকলকে ঈদ মোবারক, খোদা হাফেজ,
দেশকে ভালোবাসবেন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ ফারুক আহমেদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দে। এখনের সাথেই থাকুন।